সুপ্রিয় দর্শক, নতুন দিনের নতুন নিউজ টেলিভিশন চ্যানেল স্টার নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ঐতিহাসিক স্থাপনা কার্জন হলের সামনে, এবং আমার সাথে যারা আছেন তারা একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাচ্ছেন আগামী 9 সেপ্টেম্বর। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের এখন সারা দেশের মানুষের মুখে মুখে, বিশেষ করে শিক্ষাঙ্গন ছাত্র জনতা মিলে সবার মুখে মুখে এখন এই ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী যারা, সেই জিএস প্রার্থীদের নিয়ে কার্জন হলের সামনে থেকে স্টার নিউজের সামনে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি একটু তাদেরকে পরিচয় করে দিচ্ছি, আপনাদের স্বাগত জানাচ্ছি। জিএস প্রার্থী আপনারা যারা আছেন, এদের সবার মধ্যে একটা মিল আছে। একটু মিল বলতে 2024-এর গণ অভ্যুত্থানে বা আন্দোলনে, সেই বিপ্লবে যারা আসলে পেছনে সামনে থেকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ছিলেন, পেছনের পরিকল্পনায়ও তারা ছিলেন, অনেক সাহায্য সহযোগিতায়ও তারা ছিলেন। আপনারা সবাই অনেকে তাদেরকে চেনেন, আমি তাদেরকে শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই একদম সর্ববামে আছেন মাহিন সরকার, যিনি সাবেক এনসিপি নেতা এবং তিনি স্বতন্ত্র প্যানেলে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আমার সাথে আছেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার, যিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী। আমার ডানে আছেন জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। হামিম, স্বাগত আপনাকে। এবং আরও একজন বিশেষ প্রার্থী আছেন, তিনি একজন লোকচক্ষুর অন্তরালেই থেকেছে বেশি। আমাদের সাথে আছেন জিএস প্রার্থী স্বতন্ত্র ঐক্য এই প্যানেলের আল সাদি ভুইয়া। আপনাদের সবাইকে স্টার নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই মাহিন আপনার কাছে একটু আসছি। মাহিন, আপনি একটা বড় রাজনৈতিক দলের, বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আলোচিত একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন। একটা বড় প্ল্যাটফর্ম, সারা দেশ আপনার যখন হাতের মুঠোয় থাকতো, সামনে সংসদ সদস্য হওয়ার হাতছানি ছিল মাহিন আপনার সামনে, সেইটা ছেড়ে এই লাইনে কেন বা ডাকসুতে কেন? আমি প্রথমেই ক্লিয়ার করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গণ অভ্যুত্থান বা কোটা সংস্কার আন্দোলনের যাত্রা শুরু হয়েছে। এখানে ক্যাম্পাস রিফরমেশন না করে আপনি যদি সরাসরি জাতীয় রাজনীতিতে যান, সেক্ষেত্রে জাতীয় রাজনীতি রিফরমেশন করা অনেকটুকুই কঠিন। আগে ছাত্র রাজনীতির গতি প্রকৃতি এবং ভবিষ্যৎ বা রূপরেখা আপনি নির্ধারণ না করে সরাসরি জাতীয় রাজনীতিতে যাওয়া উচিত বলে আমি মনে করি না। তার পাশাপাশি গণ অভ্যুত্থান বা কোটা সংস্কার আন্দোলন যাই বলে না কেন, এটি একটি সংস্কার আন্দোলন ছিল যেটি ক্যাম্পাস থেকে গড়ে উঠেছিল। এখন ক্যাম্পাসের যে ছাত্র রাজনীতি এবং এর ভবিষ্যৎ রয়েছে, সেটিকে যদি আমরা সঠিক পর্যায়ে নিয়ে যেতে না পারি, তাহলে সামনে বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো না বলে আমরা মনে করি। এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার অবজারভেশন, জাতীয় রাজনীতির আগে ছাত্র রাজনীতি রিফর্ম করা দরকার। জাতীয় রাজনীতির গতি প্রকৃতি ঠিক করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু রয়েছে, কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সর্বদলীয় প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু সামগ্রিকভাবে তারা কাজ করতে পারেনি, বা সেখানে আমি নিজে একজন অংশীজন হয়ে আমি স্বীকার করি যে সেখানে কিছুটা হলেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই জায়গা থেকে সর্বদলীয় একটি ঐক্য দরকার, যে আমাদের ভবিষ্যৎ ছাত্র রাজনীতি কেমন হবে। কেননা ছাত্রদের হাতেই যে দেশ নিরাপদ এবং ছাত্ররাই যে দেশের ভবিষ্যৎ, এটি কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। সেই কারণে আমি ক্যাম্পাসে আসা। মাহিনের সাথে আর একটা মিল আছে। আমার পাশে একজন গেস্ট, আমাদের অতিথি আল সাদি ভুইয়া। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছেন বহুদিন, দীর্ঘদিন, এখনও করছেন, হয়তো কিছুদিন আগেও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতা, আপনি সাধারণ সম্পাদক, সভাপতি ছিলেন। তো এই সাংবাদিকতা ছেড়ে আসলে আপনি ছাত্রদের প্রতিনিধি হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কেন? আপনি হয়তো জানেন, আমি 2019-এর যে ডাকসু ছিল, সেই ডাকসুতে আমি সূর্য সেন হল সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলাম স্বতন্ত্রভাবে। আমার ক্যাম্পাসের সাংবাদিকতার আগের যে পরিচয়টা ছিল, সেটা হচ্ছে ছাত্র সংসদের প্রতিনিধি। আচ্ছা। এবং আমি হলে ছাত্রলীগের যে একটি প্রভাব ছিল, একটি দুর্দান্ত, মানে তাদের যে একটি অতি প্রভাব ছিল, নির্যাতনের একটি ভয় ছিল, বা সব কিছু বাজে আমি হল সংসদে কিন্তু নির্বাচিত হয় ওই সময়ে। আর সাংবাদিকতায় আসছি নির্বাচনের পরে। আচ্ছা, মানে আমি সাহিত্য সম্পাদক ছিলাম, আমার সাথে সাংবাদিকতা। আপনি 2018-র একজন নির্বাচিত সদস্য ছিলেন একটা কমিটি। 19 সালের যে ডাকসুটি ছিল, সেই ডাকসু হলে সাহিত্য সম্পাদক। সেই নির্বাচন আর এই নির্বাচন কি পার্থক্য দেখছেন? এবং ওই নির্বাচন নিয়ে কিন্তু অনেক অভিযোগ ছিল। ওই নির্বাচন আমি একটা হলে সাহিত্য সম্পাদক ছিলাম, মানে প্রার্থী ছিলাম। আমার জন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বাররা আমার ক্যাম্পাসে গিয়ে দাঁড়িয়ে থাকতো যে ইলেকশন করা যাবে না। আমার জন্য ছাত্রলীগের সভাপতি গিয়ে হলের গেস্ট রুমে বসে থাকতো যে ইলেকশন করা যাবে না, তোমরা বসে যাও।
তোমরা এখানে করো না, ছাত্রলীগ একটা সুযোগ পাইছে, তোমাদের জন্য কাজ করবে, তোমরা ছাত্রলীগকে সুযোগ দাও। অথচ তারা যেসব প্রার্থীগুলো দিচ্ছে তাদের না আছে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, না আছে সাংগঠনিক যোগ্যতা। সব মিলিয়ে তারা যেটা দেখেছি জামার হলে তাদেরকে তারা বিপিজিএস প্রার্থী বানিয়েছিল। তারা বিপিজিএস হয়েছে ঠিকই, কিন্তু হওয়ার পরে তারা কী করেছে, ক্যান্টিনে চাঁদাবাজি করেছে, তারা হলে নিয়োগ বাণিজ্য করেছে, আমাদের কর্মচারীদেরকে ধরে রুমে রুবায়নে কাজ করিয়েছে। এই যে একটি মানে আপনার অত্যাচার নিপীড়নের যে একটি পরিবেশ তারা তৈরি করেছিল, ছাত্রনেতার পথকে ব্যবহার করে তারা যে হচ্ছে ধনী হওয়া, বড় হওয়া আর বিলাসী জীবনযাপনের যে পথকে বেছে নিয়েছিল, আমি কিন্তু সেই পথে চাইনি। অত্যাচার নির্যাতনের কথাই যখন বললেন হামিম, একটু আপনার কাছে আসি। ছাত্রদলের প্রার্থী আপনি, তানভীর বাড়ি হামিম, অনেক দিন, দীর্ঘদিন আপনারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারেননি, কোনো কার্যক্রম তো দূরে থাক, তাই না? অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার আপনারাও হয়েছেন। এখন এই ডাকসুর এই নির্বাচনের প্রেক্ষাপটে এসে আপনারা তো সাধারণত সেই ধরনের ছাত্রদের, শিক্ষার্থীদের কী কী সমস্যা আপনাদের জানার কথা না, এক। দ্বিতীয় কথা হচ্ছে এই যে এত বড় বড় প্ল্যাটফর্ম, এত পরিচিত মুখ, গণ অভ্যুত্থানের পরিচিত মুখ, আপনারাও আন্দোলনকারী আছেন, ক্যাম্পাসে কিন্তু এখন একটা কথা প্রচলিত, ছাত্রদল কি পারবে এই পরিচিত মুখদের কাছে, এত হেভিওয়েট দল বা ছাত্র সংগঠন, ছাত্রদল কি পারবে এদের সাথে? আপনার কি মনে হয়? ছাত্রদল পারবে কি পারবে না সেটা তো 9 সেপ্টেম্বরই শিক্ষার্থীরা রায় দিবে। কিন্তু প্রথমত আপনি বললেন যে তারা ক্যাম্পাসের পরিচিত মুখ, আমরাও কিন্তু ক্যাম্পাসের কম পরিচিত মুখ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল, এই প্যানেল কিন্তু আমরা যখনই যে যা শিক্ষা জীবন শুরু করেছি সেখান থেকে কিন্তু রাজপথের শিক্ষার্থীদের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা অবশ্যই পরিচিত মুখ, আমি ব্যক্তিগতভাবে বলিনি। আমি বলছি ছাত্রদল এত বড় প্ল্যাটফর্ম, তারপরেও এই প্ল্যাটফর্মের কাছে আসলে চ্যালেঞ্জটা কি কি? প্রবেশ করতে পারিনি। আপনি জানেন যে আমরা যতবার ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছি ততবার আমাদের উপর হামলা হয়েছে। গত 2 বছর আগেও আমাদের ছাত্রদলের নতুন কমিটি হলে ভিসি আমাদেরকে বলেছিল তোমরা আসো কথা বলবো, তাই বলে কিন্তু আমাদের ছাত্রলীগকে মার খাওয়াইছিল। তবুও কিন্তু আমরা রাজপথে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলাম। সুতরাং আমরা কিন্তু বারংবার চেষ্টা করেছি ক্যাম্পাসে আসার, কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যর্থ হয়েছি। আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা কিন্তু ক্যাম্পাসে একটি শিক্ষার্থী বান্ধব রাজনীতির সুস্থ পরিবেশ যেন ধারাও যেন অব্যাহত থাকে সেই জন্য আমরা কাজ করে গেছি। আপনি জানেন 5ই আগস্টের পরবর্তী সময়ে ক্যাম্পাসে রাজনীতি চায় না বলে একটি গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের ট্রমাকে টুল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। সেই সময় কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের ট্রমাকে সম্মান জানিয়ে আমরাও কিন্তু রাজনীতিতে সোলো অ্যান্ড স্টেডি নীতি ধারণ করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের পজিটিভ পলিটিক্স দেখে শিক্ষার্থীরা হারে হারে টের পেয়েছে যে তাদেরকে টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং অবশ্যই ক্যাম্পাস রাজনীতি প্রয়োজনীয়তা আছে। সুতরাং আমরা যেহেতু আমাদের গতি প্রকৃতি, আমাদের কর্মকাণ্ড শিক্ষার্থীদের বিভিন্ন মতামতকে প্রাধান্য দিয়ে কর্মকাণ্ড পালন করছি, সুতরাং আমার মনে হয় যে শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নেবে। আবু বাকের মজুমদার, আপনাদেরকে সাধারণ ভোটাররা আসলে কেন ভোট দিবে? শুধুমাত্র কি গণ অভ্যুত্থানের সময় আপনারা একদম সম্মুখ সারিতে ছিলেন, গত 1 বছরে ক্যাম্পাসে এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিলেন, মানে আসলে কোনো চ্যালেঞ্জ বা হচ্ছে আপনারা ভোটারদের আসলে কি বলছেন, কেন ভোট দেবে ভোটাররা আপনাদের, শিক্ষার্থীরা? আচ্ছা, আমি আবু বকর মজুমদার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 সাল থেকে নিয়মিত ছাত্র। 19 সালে ভর্তি পরীক্ষা হয়েছিল, 19 সালের শেষের দিকে ক্লাস শুরু হয়েছিল, প্রায় 20 সাল থেকে শুরু যদি বলি। 20 সাল থেকে এই ক্যাম্পাসে বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন আন্দোলন সংগ্রামী শিক্ষার্থীদের সাথে ছিলাম। এর মধ্যে দিয়ে বেড়ে ওঠা এবং ক্যাম্পাসে একটা কমিউনিটি আমরা বিল্ড করতে পেরেছিলাম। সেই কমিউনিটি আমাদেরকে পার্সোনালি এই অভ্যুত্থানের সময়টাতে সহযোগিতা করেছিল। ওই কমিউনিটিটা তৈরি হয়েছে আমাদের কার্যক্রমের বেসিসে। আমরা একাডেমিয়া নিয়ে কাজ করেছি, 5টা প্ল্যাটফর্ম দাঁড় করেছি একাডেমিয়া নিয়ে। তো মানে সোজা কথা বলতে গেলে সব ধরনের কাজগুলোতে আমরা এঙ্গেজ ছিলাম এবং ক্যাম্পাসে যেহেতু ছাত্রলীগ একক আধিপত্য বিস্তার করছিল সেই সময়টাতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে তো ভাই বলেন যে ছাত্রদল ক্যাম্পাসে ভেবে তাদের অ্যাক্টিভিজম করতে পারতো না, এছাড়া অন্যান্য যারা ছিলেন তারাও কিন্তু মোবিলাইজ করতে পারতো না, আমরাও ঠিকভাবে মুভ করতে পারতাম না। কিন্তু আমরা এর বাইরে গিয়ে চিন্তা করেছি আমরা শুধুমাত্র রাজনীতিতেই সীমাবদ্ধ থাকিনি, আমরা সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি ক্যাম্পাসে। সেই প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীদের সাথে কানেকশনস তৈরি হয়েছে এবং তার ফলশ্রুতিতে জুলাই অভ্যুত্থানও আমাদের আসলে সামনের সারিতে থাকার সৌভাগ্য বলি বা সুযোগ বলি সেটা আরও সম্প্রসারিত হয়েছে। তো জুলাই অভ্যুত্থানও আমরা কিন্তু আপোষ করি নাই, জুলাইয়ের আগেও আপোষ করিনি। জুলাই পরবর্তী সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি। তো এখানে শিক্ষার্থীরা যদি কমিটমেন্টের জায়গা বলি, জুলাইয়ের আগে, জুলাই এবং জুলাই পরবর্তী সময়ে তাদের সাথে আমরা সেই কমিটমেন্টে ছিলাম, এখন পর্যন্ত আছি। এটা একটা অংশ রাজনৈতিকভাবে, আমি যেহেতু রাজনীতি করি। এর বাইরে যদি বলি যে এখানে আমরা প্রথমত জুলাই পরবর্তী সময়ে হলগুলোতে
যাতে প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর হয়। প্রথমে শিক্ষার্থীরা নিজেরা সিট বন্টন করে। আমরা সর্বোচ্চ কোঅপারেট করছি এখানে শিক্ষার্থীদের সাথে, প্রশাসনের সাথে, সবার সাথে। এছাড়াও ক্যাম্পাসের শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে কীভাবে সমাধান করা যায় সবগুলো ইস্যুদের চেষ্টা করেছি আমরা সেখানে থাকার জন্য। এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে একটা খুব একদমই প্রধান একটা দাবি হচ্ছে তারা হল এবং একাডেমিক প্রাঙ্গণে রাজনীতি চায় না। কারণ ছাত্রলীগের যে রাজনীতি ছিল বিগত 15 বছর বা তারও আগের যে ক্যাম্পাসের রাজনীতি ছিল, মাসেল পাওয়ার পলিটিক্সের রাজনীতি ছিল, শোডাউনের রাজনীতি ছিল, 90-এর পরে দীর্ঘ 28 বছর ডাকসু হয়নি, এই সব কিছু মিলিয়ে হিস্ট্রিক্যাল একটা ট্রমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়ে বেড়াচ্ছে। এবং আমরা শিক্ষার্থীদেরকে এবং ট্রমাটা তারা ফিল করে এইভাবে যে হলে যখন রাজনীতি ব্যাক করে তখন মূলত আবার গ্রুপিংয়ের পলিটিক্স চলে আসে, আবার হচ্ছে হল দখলের রাজনীতি চলে আসে, রুম দখলের রাজনীতি চলে আসে। দিন শেষে এটা একটা মাসেল পাওয়ার পলিটিক্স বা ছাত্রলীগ যে ধরনের রাজনীতি করেছিল বিগত সময় সেই রাজনীতিটা ব্যাক করার একটা সম্ভাবনা তৈরি হয়। তো শিক্ষার্থীরা এই হল রাজনীতির বিরুদ্ধে এবং আমরা তাদের পক্ষে দাঁড়িয়ে আমরা হল রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা বলছি যে হল এবং আবাসিক এলাকায় আমরা ছাত্র রাজনীতি চাই না, এটা যেমন একটি কথা। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থনৈতিক মুক্তিটা আসলে হয় নাই। এখানে প্রায় 60 থেকে 70% শিক্ষার্থী তাদের যে দৈনন্দিন জীবনের খরচাদি চালাতে তারা সমস্যা ফেস করে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক শিক্ষার্থী আপনার টিউশন খুঁজে, প্রচুর পরিমাণ টিউশন খোঁজার জন্য সে ট্রাই করে, ফার্স্ট ইয়ারে এসে সে বৃত্তি অনুদান এইসবের পিছনে অনেক ছুটে। তো আমরা এখানে যে প্ল্যানটি করেছি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের 2500 আমি শিক্ষক খুবই আছে। দুঃখিত, আমি শিক্ষার্থীদের অধিকারের বিষয়টা নিয়ে আপনার কাছে আপনি আবার বলছেন যে আসবো। কেন ভোট দিবেন, আমি আসবো আবার আপনার কাছে thank you. আসবো, আরো কথা শুনবো বাকের। ডাকসু নিয়ে আমি কথা বলতে গেলে আসলে একটু হল রাজনীতি চলেই আসে। ওনারাও বলছিলেন থেকে ওনারা সহ বা গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন সংগঠন বলছে যে হচ্ছে এমনকি আমরা শিবিরকেও দেখছি তারা হল রাজনীতির বিরুদ্ধে কথা বলছে সাধারণ শিক্ষার্থীদের ইয়েতে। আপনি একটা হলের কমিটিতেও আছেন এবং আপনারা সেটার কমিটিতেও দিয়েছেন। এখন কি আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনাদের কমিটি দেওয়া কি ঠিক হয় নাই নাকি হচ্ছে? আচ্ছা, আমি একটা কথা বলি, দেখেন যে অনেকে বলছে যে শিক্ষার্থীরা চায় না হলে রাজনীতি থাকুক, তাহলে যারা হল কমিটিতে এসেছে তারা কি অশিক্ষার্থী? আমার এই প্রশ্নটা আমি তাদের কাছে রাখতে চাই। 200-300 শিক্ষার্থী মিলে তাদের প্রতিবাদ জানিয়েছে যে তারা হলে রাজনীতি চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 592 জনকে দিয়ে কমিটি দেওয়া হয়েছে। আমরা 592 জন যদি চাই যে হলে রাজনীতি থাকবে, তাহলে কি ভিসি মহোদয় বলতেন যে হলে এখন থেকে রাজনীতি অব্যাহত থাকবে? আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক ভাষাকে স্বাগতম জানাই, কিন্তু আমরা দেখছি বারংবার কিছু গোষ্ঠী কর্তৃক আমরা দেখছি যারা বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী কিন্তু এখানে থাকে না, প্রত্যেকের সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক আইডেন্টিটি আছে। আমরা আমাদের যারা হল পর্যায়ের শিক্ষার্থীরা রয়েছে, আমাদের যারা নেতৃত্ব রয়েছে, আমরা কিন্তু বারংবার সেখানে একটি সুস্থতার রাজনীতি যেন অব্যাহত থাকে এই জন্য কিন্তু আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বারংবার কথা বলছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে হলে যেন একটি মেধাভিত্তিক সিট বন্টন হয়। কারণ একজন শিক্ষার্থী যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে আসে, অনেক শিক্ষার্থী আছে তাদের কিন্তু ঢাকা শহরে থাকার জায়গা নেই, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা রাজনীতিকে পুঁজি করে শিক্ষার্থীদেরকে হলে ওঠানোর ব্যবস্থা করতে চাই, কোনো ছাত্র সংগঠন যদি চায়, সেই ক্ষেত্রে কী হয়, এই মেধার কিন্তু বিনষ্ট হয়। সেই ক্ষেত্রে আবার পূর্বের মতো গণরুম গেস্ট রুম ফিরে আসবে। এই জন্য আমরা চাই না যে গণরুম গেস্ট রুম ফিরে আসুক, বরং আমরা শিক্ষার্থীদের মেধাভিত্তিক সিট বন্টন হোক সেটিই চাই। আলসাদিব হয়ে একটা বিষয়ে একটা পর্যবেক্ষণ বিশেষ করে জানতে চাই যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় বা অনেকেই এটা বলেন যে শিক্ষার্থীরা ছাত্র জনতার সাথে মিশে আন্দোলন করেছে সেই শিক্ষার্থীরা এখন আবারও সেই রাজনীতি বিমুখ হওয়ার পথে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন সেশনে এটাও দেখি যে বিভিন্ন সংগঠনগুলো একে অপরের প্রতি যে তেড়ে আসছে, একে অপরের প্রতি যে ভাষা ব্যবহার করছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যারা 24-এর গণ অভ্যুত্থানে আন্দোলনে যারা একে কাঁধে কাঁধ মিলে বন্ধু ছিল তারা হঠাৎ করে শত্রু হয়ে গেল। আপনারা কি? আমি যদি আপনাকে বলতে চাই, আমরা আমাদের যে প্যানেলটি সেই প্যানেলে আমাদের একটি স্লোগান ছিল যে নয় বিরাজনীতিকরণ নয় দলীয়করণ। আপনি দেখেছেন যে আমাদের শিক্ষার্থীরা দলীয়করণের বিপক্ষে, ছাত্রদের যখন হল কমিটি দিয়েছে সেটির বিপক্ষে ক্যাম্পাসে মিছিল হয়েছে, কিন্তু যখন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে তখন আমাদের হলগুলোতে দেখেন কি পরিমাণ শিক্ষার্থীরা মনোনয়ন তুলেছে, ডাকসুতে দেখেন কত পরিমাণ শিক্ষার্থীরা তুলেছে, কিন্তু অনেক বেশি পরিমাণ। তো আমরা আমাদের ক্যাম্পাসে কিন্তু যে বিরাজনীতিকরণ বা রাজনীতির বিমুখতা এই বিষয়টি আমি একমত নই। আমি দেখেছি যে শিক্ষার্থীরা বেশ রাজনীতি সচেতন এবং তারা গঠনমূলক রাজনীতি করতে চায়, তারা হচ্ছে সৌহার্দ্যের রাজনীতি করতে চায়, সম্প্রীতির রাজনীতি করতে চায়, ভালোবাসার রাজনীতি করতে চায়। আমরা আমাদের রাজনীতির যে ইতিহাস সেই ইতিহাস কখনোই আমাদের জন্য আসলে খুব ভালো হয়নি। ধরেন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখনও ক্যাম্পাসে যে গণরুম গেস্টরুম ছিল না এমনটি নয়। এবং আমরা যতটুকু জেনেছি, আমি তো দেখিনি
যতটুকু দেখেছি যে ক্যাম্পাসে গণরুম, গেস্ট রুম, সংস্কৃতির উদ্বোধক ছিল ছাত্রদল এবং সেটিকে কন্টিনিউ করে নিয়ে গেছে ছাত্রলীগ এবং সেটিকে এমন পর্যায়ে নিয়ে গেছে সেটি থেকে আমাদের একটি গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল এবং গণ অভ্যুত্থান ছাড়া আমরা আসলে এটি থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমি আপনাকে বলবো যে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন, তারা রাজনৈতিকভাবে দেশকে অনেক কিছু দিতে চায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গণতান্ত্রিক ধারার গণতন্ত্রের সূতিকাগার, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব কিছুর ঊর্ধ্বে তারা দেশকে ভালোবাসে। আমরা দেখেন অনেক হলে অনেক শিক্ষার্থীরা খেতে পারতেছে না ঠিকঠাক মতো, আপনার ভালো কাপড় পরছে না, কিন্তু তারা লাইব্রেরিতে যাচ্ছে, আবার দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছে। এটা রাজনৈতিক সচেতনতা, দেশের প্রতি তাদের দায়বদ্ধতা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যত বেশি নিজেকে লুকিয়ে রাখতে চাই আমরা পারবো না, আমরা বের হয়ে আসতে হবে দেশের প্রয়োজনে। মাহিন, আপনি কি বলবেন আসলে এই যে যারা বন্ধুর মতো ছিল একটা সময়, তারা হঠাৎ করে শত্রু হয়ে গেল? আমরা দেখছি যে একে অপরের প্রতি এরকম আক্রোশ ঢেলে দেয়, বিশেষ করে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব ভাষা আসলে মুখে কেন অনেক ক্ষেত্রে চিন্তাও করা যায় না, এমন ভাষা একজন আর একজনের প্রতি হয়। আপনারা বলেন বট বাহিনী নিয়ে আক্রমণ, এই পর্যায়ে আসতে হলো কেন? তো সেই ক্ষেত্রে আবারও আমার সেই প্রথম বক্তব্যেই ফেরত যেতে হবে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারটির 5 আগস্ট পরবর্তী অন্যতম কয়েকটি দায়িত্বের মধ্যে একটি ছিল ভবিষ্যৎ ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়ন। এটি সর্বদলীয় প্ল্যাটফর্ম যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত সকল ছাত্র সংগঠনকে নিয়ে আমরা যদি বসে সেখানে তাদের কাছ থেকে প্রস্তাবনা নিতাম এবং তার ভিত্তিতে একটি জায়গায় ঐক্যমতে পৌঁছাতে পারতাম, তাহলে কিন্তু ক্যাম্পাস রাজনীতির যে কাঠামো এটি পরিবর্তন করা সম্ভব ছিল। আমার বিশ্বাস এখনও যদি আমরা সবাই একসাথে হতে পারি, কাছাকাছি আসি, তখন কিন্তু এই আমরা যে কাঠামো, এই কাঠামোটি একটি পরিবর্তন আনতে পারবো। তো কাঠামো পরিবর্তন আনতে গেলে কিন্তু ঐক্য প্রয়োজন। তো আমরা সেই জায়গা থেকে মনে করি যে এই বিষয়গুলোতে, সমুদয় বিষয়গুলোতে আমরা ঐক্যমত পৌঁছাতে পারিনি বিধায়ী পরস্পরের বিরুদ্ধে এখন লেগে গিয়েছি। তারপরও এখনও আমার কাছে মনে হয় সুযোগ রয়েছে, যদি প্রত্যেকটি ছাত্র সংগঠন তাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসে এবং একটি সর্বদলীয় প্ল্যাটফর্ম ওপেন করা যায়, সেক্ষেত্রে ক্যাম্পাস রাজনীতির গতি প্রকৃতি কিন্তু ভবিষ্যৎ ভালো হতে পারে। তো সেই জায়গা থেকে আমি আমার ইশতেহারে সেটি যুক্ত করেছি যেন অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠন মিলে একটি কার্যকরী ফোরাম থাকে এবং যেটি কোনো কোনো ক্ষেত্রে বিরোধী সংসদেরও ভূমিকা পালন করবে। আমার জায়গা থেকে ডাকসুর ইম্পর্টেন্সটা এখানে, ডাকসু হলে আমরা যারা নির্বাচিত হবে তারা কিন্তু সেই কার্যকরী ফোরামের সদস্য হবে, সেখানে বিভিন্ন বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবে, সেখানে ছাত্র রাজনীতি নিয়ে কিন্তু বলার সুযোগ থাকবে না। একটা বিষয়, গত কয়েকদিন ধরে একজন ভিপি প্রার্থীর একটা কিছু কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার নাম শামীম হোসেন, তিনি বলছেন যে তিনি ভিপি হলে বা তিনি প্রতিনিধি হলে ছাত্র সংগঠনগুলোর যে ইয়েগুলো বা ছাত্র রাজনীতি থেকে শিক্ষার্থীদেরকে পুরো আলাদা করে ফেলতে চান উনি। বিশেষ করে উনি বলছেন যে ছাত্র রাজনীতি যারা করেন তারা আসলে অত্যাচার নির্যাতনই বেশি করেন আর কি। উনি সর্বক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং দক্ষতা উন্নয়ন নিয়ে কথা বলছেন। বাকের আসলে কি মানে আপনার কাছে কি মনে হয়, ডাকসুতে যারা নির্বাচিত হন তারা সত্যি সত্যি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেন নাকি রাজনৈতিক দলের স্বার্থ নিয়ে ডাকসুতে এর আগে কাজ করেছেন? আমরা তো এর অভিজ্ঞতা তো আছে। আচ্ছা, এখানে একদিকে না, শুধু আমি একভাবে বলবো না। ডাকসু একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, ডাকসু ইটসেলফ একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে নির্বাচনের মাধ্যমেই নেতৃত্ব আসে, নির্বাচন একটা রাজনৈতিক প্রক্রিয়া। আচ্ছা, তো কেউ যদি মানে মুখে বলে বিরাজনীতি কিন্তু সে নিজেও করতেছে রাজনীতি, এটা দুঃখজনক আমি মনে করি। আর হ্যাঁ, শামীম হোসেন তিনি ভালো বলেন এবং তিনি দক্ষতা উন্নয়ন যিনি যেটা বলেন এটা এখানে প্রত্যেকটা প্রার্থীও সেটা বলছেন। তার পাশাপাশি রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী তৈরি করার দরকার। আমরা রাজনীতি নিয়েও কথা বলছি। আপনি দেখবেন যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্বদানকারী ছিল, জুলাই অভ্যুত্থানে কার বিরুদ্ধে আমাদের সংগ্রাম রয়েছে? পুরো আওয়ামী একটা রেজিম, একটা বড় বড়ের বিরুদ্ধে। তো সেই আওয়ামী রেজিমের বিরুদ্ধে যারা নেতৃত্বে ছিল তাদের ম্যাক্সিমামই পলিটিক্যাল ছিল এবং এটা একটা রাজনৈতিক মুভমেন্ট ছিল। এখানে সবাই আমরা দলমত নির্বিশেষে রাজনীতির বাইরে সবাই মিলে এসে অংশগ্রহণের মাধ্যমে আমরা হাসিনা পতনে সক্ষম হই। কিন্তু যারা আসলে মানে বিরাজনীতিকরণের কথা বলছেন
এটা খুবই দুঃখজনক। আমি বাকের যদি আমি রাজনৈতিকভাবে 2020 সাল থেকে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম না করতাম, আমার মধ্যে রাজনৈতিক সচেতনতা না থাকতো, আমার যদি বুদ্ধি না থাকতো, তাহলে হয়তো অনেক সিদ্ধান্ত আমি ভুল নিতাম। এখানে যারা আছেন প্রত্যেকেই জুলাই অভ্যুত্থানে তাদের কন্ট্রিবিউশন আছে। মনির ভাই, আমি যদি বাকেরের সাথে একটু অ্যাড করি, বাকেরকে কিন্তু আমি প্রথমে চিনি যে সে হচ্ছে কার জন্য একটি ক্যান্টিন নিয়ে আন্দোলন শুরু করছিল। বাকের এবং অয়ন, তারা দুইজন আমার কাছে আসছিল যে ভাই আমি আন্দোলন করতে চাই, আমরা এখানে একটি মানববন্ধন করতে চাই, শিক্ষার্থীদের দাবি আদায় করতে চাই, এখানে খুবই প্রয়োজন। হামিমরা একটু বাইরে ছিল, বাট হামিমরা কিন্তু আন্দোলনে ছিল, মাহিনরা ছিল, কিন্তু বাকেরা কিন্তু আন্দোলনের মাধ্যমে একটি শিক্ষার্থীদের দাবির কাছ থেকে কিন্তু তারা উঠে আসছে। এটা কিন্তু তার রাজনৈতিক সচেতনতা। মানে আমি হঠাৎ করে এসে দক্ষতা করে ফেলবো, সবই করে ফেলবো, আমার যে আসলে এই সোসাইটির প্রতি কমিটমেন্ট আছে কিনা এটা তো প্রুভ হচ্ছে আমি অতীতে কি করছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাকে বিশ্বাস করবে কিনা সেটা কিসের বেসিসে করবো, আমার পূর্বের কার্যক্রম বিশ্বাস করবে। আমি যখন ভোট চাইতেছি কালকে থেকে আমি বলছি, আপনি যদি মনে হয় যে আমি সৎ, আমি যোগ্য, তাইলে শুধু আমাকে ভোট দিবেন, আমাকে বিশ্বাস করা যায় তাইলে শুধু আমাকে ভোট দিবেন। আর আমার বাইরে যদি অন্য কাউকে আপনি এর চেয়ে বেশি সৎ, যোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে করেন, আপনি তাকে ভোট দিবেন, এতে আমার সমস্যা নাই। তো এখানে রাজনীতি করাটা দোষের কিছু না আমি মনে করছি। আর যেভাবে আমি যাই না, ওই বক্তব্য যদি এরকমই হয় যে যারা রাজনৈতিক তারা শিক্ষার্থীর সাথে কানেক্টেড না, এটা খুবই আমি মনে করি যে ভুল উপস্থাপনা। কারণ এখানে যারা আপনি শিক্ষার্থীদের উপর বিশ্বাস নিয়ে বলছিলেন, এখন শিক্ষার্থীরা যে আপনাদের উপর বিশ্বাস স্থাপন করবে, হামিম বা অন্যান্য যারা, আমরা গণ অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, হ্যাঁ এখানে দলীয় মারামারি হয়নি, কিন্তু আপনারা বিভিন্ন সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু মব ঠেকানো যায়নি। আমরা লাইব্রেরির সামনে একজন শিক্ষার্থীকে হেনস্থা হতে দেখেছি, সেই আসামিকে আমরা দেখেছি একটা মব গিয়ে থানার সামনে আসামি ছাড়িয়ে আনা। নারী হয়রানি, নারী হেনস্থা, বিশেষ করে অনলাইনে নারী হয়রানি, নারী হেনস্থা খুবই বাজে অবস্থা। আমরা কেউ কিন্তু, আপনারা সমস্যারই জবাব দিতে পারেন যে কেউ কিন্তু এটা আসলে ঠেকাতে পারেননি। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী ভোটার থাকলে অর্ধেকই হচ্ছে নারী ধরা হয়, তো তাহলে এই নারী ভোটাররাও আপনাদের উপরে কিভাবে বিশ্বাস স্থাপন করবে? আমি আপনাকে বলি, এখানে আমরা শুরু থেকেই 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ যখন বট অ্যাটাক করা শুরু করেছিল, নারীদেরকে হেনস্থা করা শুরু করেছিল, আমরা অনলাইন বুলিংয়ের বিরুদ্ধে কথা বলে আসছি, জনমত তৈরি করে আসছি, নারীদেরকে সচেতন করছি, তাদেরকে আস্থা দিচ্ছি। এবং আপনি দেখবেন যে আমাদের যে ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণ নারী আমাদের এখানে আছে, অন্য সব ছাত্র সংগঠনের তুলনামূলক আমাদের এখানে বেশি আছে, এবং তারা সেই আস্থা রেখেছে এবং তাদেরকে আমরা সেই কনফিডেন্সটুকুও দিতে পেরেছি। এবং শুধু আমরা না, সবগুলো ছাত্র সংগঠনই এই রাজনীতিটা করেছে, নারীদেরকে আস্থা আনার চেষ্টা করেছে এবং নারীরা কিন্তু আস্থায় এসেছে। কিন্তু এখানে দুঃখজনক হলো সত্য যে আপনি যে ঘটনাটির কথা বলেছেন, এখানে একটা অংশ জুলাই পরবর্তী সময় আমরা দেখেছি যে ক্যাম্পাসে নারীদেরকে মোরাল পুলিশিং করেছে, সোশ্যাল বুলিং করেছে, অনলাইন বুলিং করেছে, অনলাইন হ্যারাসমেন্ট করেছে, এবং ওই অংশ নারীদের থেকে প্রত্যাখ্যিত হবে আসন্ন ডাকসু নির্বাচনে। সেটা আপনার ইলেকশনের সময় বুঝতে পারবেন, কারণ আমরা নারীদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখেছি, তারা এই জিনিসটাকে ভয় পাচ্ছে এবং ঘৃণার চোখে দেখছে। জি, আমরা বাকের আপনার উত্তর পেলাম, ধন্যবাদ। হামিম, একটু আপনি বলবেন যে এই যে নারী ভোটাররা বা নারী শিক্ষার্থীরা আপনাদের উপর কেন ভরসা রাখবে? আসলে অনেক ক্ষেত্রে আমরা মব ঠেকাতে পারি না, আমরা বলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেখুন, শুধু আমরাই নয়, আমরা দেখেছি যে কোনো ছাত্র সংগঠনই কিন্তু কালেকটিভলিভাবেও পারেনি। এর একটি কারণ হচ্ছে ক্যাম্পাসকে বারংবার বিরাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে, বারংবার ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত পরিবেশ। শুধু কি আসলে কি শুধু এইটাই কারণ? কারণ যে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না সেই ক্যাম্পাসে কিন্তু একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী উত্থান হবে, এটাই স্বাভাবিক। যেখানে প্রকাশ্য রাজনীতি থাকবে না সেখানে গুপ্ত রাজনীতির চর্চা হবে, এটাই স্বাভাবিক। সুতরাং শিক্ষার্থীরা, আমি এটাই বলেছিলাম যে 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি শিক্ষার্থীদের পূর্বের ট্রমাকে টুল হিসেবে ব্যবহার করে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা ক্যাম্পাসকে বিরাজনীতিকরণ করতে চেয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যখন দেখেছে বারবার মোরাল পুলিশিংয়ের শিকার হচ্ছে, বারবার হেনস্থার শিকার হচ্ছে, তখন তারা বুঝতে সক্ষম হয়েছে যে ক্যাম্পাসে আসলেই রাজনৈতিক চর্চার প্রয়োজনীয় আছে, ক্যাম্পাসে মুক্ত বুদ্ধি চর্চার যে কেন্দ্র হওয়া উচিত সেটি হওয়ার প্রয়োজনীয়তা আছে। সুতরাং সেইখান থেকে কিন্তু শিক্ষার্থীরা এখন বেরিয়ে এসেছে। আপনি কি আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন যে না, আমাদের কেউ এই ধরনের বুলিং করে না, বা আপনারাও কি সেই ধরনের দিক নির্দেশনা দেন যে নারীদের নিয়ে কেউ কোনো কথা বলবেন, এই ধরনের দিক নির্দেশনা আপনারা সাংগঠনিকভাবে দেন? অবশ্যই, আমাদের আসলে সাংগঠনিকভাবে আমরা এইগুলো বলবো কি, আমাদের নারী কর্মী যারা আছে তারাই বারংবার বুলিংয়ের শিকার হচ্ছে। আপনি শুনে অবাক হবেন, এই কয়েকদিন আগে রোকেয়া হলে বড় বড় নখের ছবি দিয়ে কয়েকজন মেয়ে ফেসবুকে রোকেয়া হল সংসদের গ্রুপে পোস্ট করেছে, বলেছে ছাত্রলীগের আতিকাদের যে অবস্থা হয়েছে বা ছাত্রদল নেত্রীদের সেই অবস্থা করব। সুতরাং এই ধরনের মোরাল পুলিশিং, এই ধরনের ভীতিকর পরিবেশ কিন্তু মেয়েদের হলে অভ্যন্তরেও আমরা গতকালকেও দেখেছি চারুকলার প্রাঙ্গণে ছাত্র শিবিরের নারী প্রার্থীদের ছবিতে এরকম মানে আজে বাজে আঁকা হয়েছে, এটা নিয়ে কি বলবো? আমি তো সেটাই বলছি যে দেখেন, এইখানে কিন্তু ক্যাম্পাসের ভিতরে একটু অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। যেমন রোকেয়া হলে বিরাজ করছে, আপনি জানেন যে আমাদের মনোনয়নপত্র যেদিন জমা দিবে আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রদলের আহ্বায়িকা, সেদিন কিন্তু তাকেও
এক ধরনের মোরাল পুলিশিংয়ের শিকার হতে হচ্ছে। সুতরাং আমরা কিন্তু বারংবার এটা বিপক্ষে বলছি, কিন্তু এর জন্য প্রয়োজন একটি স্ট্রিক্ট ইউনিভার্সিটি প্রশাসন। আপনি জানেন যে গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো এক প্রকার মাঝাভাঙাই, গতকালকে যে নির্বাচন কমিশন হয়েছে সেটাও মাঝাভাঙা নির্বাচন কমিশন। কারণ আমরা গতকালকে দেখেছি আনুষ্ঠানিক প্রচারণা শুরুতেই বিভিন্ন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবির সারা ক্যাম্পাস ব্যানার ফুস্টনে ভরে ফেলেছে, যেটি টানানো একদম নিষিদ্ধ। এমনকি আমার এখানে সমালোচক হিসেবে সাবেক সাংবাদিক নেতা বসে আছে, তিনিও কিন্তু এই কার্জন হলের গেটে একটি লাগিয়েছে, কিন্তু আমরা তার কাছ থেকে আশা করিনি, কারণ তিনি একসময় সাংবাদিকতা করেছেন। আমরা জানি যে সাংবাদিকরা এই সমাজের দর্পণ। আমরা আগামী দিনে জিএসসি হিসেবে নেতৃত্ব দিব, কেউ না কেউ তো এখান থেকে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমরা যদি নেতৃত্ব দিব, আমরা যদি এখন আচরণবিধি ভঙ্গ করি, আমাদের মাধ্যমে তো গেস্ট রুম গণরুম ফিরে আসবে। কি আসলে কি আপনার আচরণবিধি ভঙ্গ করছেন? ভঙ্গ করিনি, এবং আমার যে পোস্টারগুলো লাগিয়েছে সেই বিষয়গুলো আমি খেয়াল করিনি। আমি এখন দেখেছি যে পোস্টার, এবং আমাকে গতকালকে কয়েকজনে বলছিল যে আমি তোমার জন্য কয়েকটি ব্যানার করছি 12 বছর জায়গা থেকে, আমরা এটা লাগিয়ে দিতে চাই। আমি বলছি যে আমার এগুলো ব্যানারের জন্য প্রয়োজন নেই, আমি শিক্ষার্থীদের কাছে যাব। আমি মিডিয়াকে, এমনকি মিডিয়ায় ফেস করিনি যে মিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যেতে চাই। ছোট্ট করে একটা বলবেন, আমরা একটা বিষয়ে কথা বলছিলাম যে নারী শিক্ষার্থী এবং নারী হয়রানি, অনলাইন অফলাইনে হেনস্থা বন্ধে আসলে কি করা যায়, এবং আপনি যদি প্রার্থী হন কি করবেন সেক্ষেত্রে? নারী শিক্ষার্থীদের যারা এখন প্রার্থী আছে, আমরা সেই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। আমাদের যেসব নারী প্রার্থীরা, তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে তাদের ছবি ভিডিও বিভিন্নভাবে বের করার চেষ্টা করছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে। অনেকে একদম জুম করে নারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখানোর চেষ্টা করছে। এগুলো আমরা যারা এখন প্রার্থী আছে, আমাদের প্রার্থীদের সেই নিরাপত্তায় আমরা কিন্তু নিশ্চিত করতে পারছি না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েছি যে আমাদের অন্তত নির্বাচনকালীন যেসব প্রার্থীরা নির্বাচন করবে তাদের জন্য একটা সাইবার সিকিউরিটি সেল খুলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেটি এখন খুলছে না। আমাদের নারী প্রার্থীরা কিন্তু এখনও মাঠে যেতে পারছে না। আমরা জানি আমাদের অনেক স্বতন্ত্র নারী শিক্ষার্থীরা আছে যারা শিক্ষার্থীরা যারা বিভিন্নভাবে ডাকসু নির্বাচন করছে, তারা কিন্তু শিক্ষার্থীর কাছে যেতে পারছে না, ছেলেদের কাছে যেতে পারছে না, বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু তাদেরকে তুলে ধরতে পারছে না, এবং মেয়েরা কিন্তু এখন ডিভোর্স হয়ে গেছে। সাদি, বুঝতে পেরেছি। মাহিন, একই প্রশ্ন আপনার কাছে। নারী শিক্ষার্থী, নারী হয়রানি বন্ধ করতে হবে অনলাইনে অফলাইনে, এবং এই যে আজে বাজে ভাষা বন্ধ করতে হবে, এবং খুব মারাত্মক পর্যায়ে অবস্থায় গেছে। আপনি কি মনে করেন এটা নিয়ে? আমি নিজেও এর শিকার, কারণ আমার ফেসবুক পোস্টে আমার স্ত্রী একটি কমেন্ট করেছিল, এবং আমি রাতে গিয়ে খেয়াল করি যে একটি পেজ থেকে সেটিকে নিয়ে খুবই বাজেভাবে নোংরামি ছড়ানো হচ্ছে, এবং আমার স্ত্রীকে নিয়েও নোংরামি করা হচ্ছে। এখন খুব স্বাভাবিকভাবে আমরা যেহেতু রাজনীতিতে এসেছি, আমাদের সত্য বলতে চামড়া একটু মোটা হয়, কিন্তু যখন দেখি যে আমাদের ঘরের লোকের নামে আক্রমণ করা হচ্ছে, তখন কিন্তু আমাদের খুবই কষ্ট হয়। কি পরামর্শ দিবেন? এবং সেইখানে আমার ইচ্ছা, আমার স্ত্রীও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় শুধু আমার স্ত্রী নয়, এরকম যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে এইরকম কষ্ট পায়। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বিশেষত নিরাপত্তার জন্য আমার একটি বিশেষ সাইবার সেল গঠনের পরিকল্পনা রয়েছে, যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আজকে নতুন এই হয়রানির শিকার হচ্ছে বিষয়টি সেরকম নয়, এখন আলোচনায় এসেছে, কিন্তু বিগত সময়েও আমরা দেখেছি বিশেষত যারা বিপক্ষ দলের নারী বা মনে করেন যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে নারী প্রার্থী বা ইসলামী ছাত্র শিবিরের নারী প্রার্থী, তো এইখানে মধ্যবর্তী কিছু ব্যক্তিবর্গ থাকে যারা উভয় পক্ষেরই ক্ষতি সাধন করে, এবং এর ফলে কিন্তু মুখোমুখি অবস্থান তৈরি হয়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও অ্যাক্টিভ করা যায় এবং মধ্যবর্তী যে ব্যক্তিরা রয়েছে এদের শাস্তি উপযুক্তভাবে নিশ্চিত করা যায়, তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো কমিয়ে আনা সম্ভব। এবং আমি বিশ্বাস করি যে আমি যদি জিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারি এবং সকল ক্ষেত্রে আমি আমার পরিকল্পনা ইমপ্লিমেন্ট করতে পারি, অবশ্যই এটাকে শূন্যের কোঠায় আনা সম্ভব। অনেক বিষয়ে আমরা কথা বললাম, হল রাজনীতি, তারপরে হচ্ছে শিক্ষার্থীদের অধিকার, অনেকের অনেক পরিকল্পনা শুনলাম, স্বপ্নের কথা শুনলাম। আমরা শেষ করতে চাই, একটু শেষের দিকেই একটু প্রশ্ন করতে চাই, আমরা ছোট্ট করে জানতে চাই আপনার কাছে এই ডাকসুতে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট যদি বলি, সবচেয়ে সেরা প্রার্থী কে? দেখুন, আপনার প্যানেলগুলো ঘোষণার পূর্বে অনেকে অনেক ধারণা করেছিল, কিন্তু আমার মনে হয় যে আমাদের ছাত্রদল মনোনীত প্যানেল ঘোষণার পরবর্তীতে আমার মনে হয়েছে যে আবিদুল ইসলাম খান ভিপি হিসেবে সর্বোচ্চ সেরা ক্যান্ডিডেট। তাহলে জিএস হবে কে? জিএস কে হবে এটা তো শিক্ষার্থীরা রায় দিবে, কিন্তু আমার একটা পারসেপশন, আমি যদি ভোট দিই আমার ভোটটা আমি আবিদুল ইসলাম খানকে দিতাম। বাকের সেরা প্রার্থীকে ভিপি হবে কে আপনার চোখে? এখানে
আব্দুল কাদেরের কথা আমি বলবো, তিনি আমার প্যানেলে। তো শুধু প্যানেল হিসেবে না, আব্দুল কাদের কি করেছিলেন যখন এখানে অনেকেই না, আমরা অনেক ইতিহাস জানি, আমরা শুধু নাম জানতে যাচ্ছি যে আব্দুল সেরা কাদের প্রার্থীকে আব্দুল কাদের 9 দফার ঘোষণা দিয়েছেন। আব্দুল কাদের জেল কেটেছেন, সে মামলা খেয়েছেন, ছাত্রলীগের মার খেয়েছেন, মার খেয়েও ক্যাম্পাসে তার মেরুদণ্ড সে বাঁকা করে নাই, সে ক্যাম্পাসে এসে আবার মানে ভিপি উনি হবেন এটা অবশ্যই এখানে আব্দুল কাদের সবচেয়ে যোগ্য, তাহলে শিক্ষার্থীদের পাশে ছিলেন সব মানে সময়। আব্দুল কাদের ভিপি হবে, জিএস হবে, আব্দুল কাদের ইনশাআল্লাহ ভিপি হবে। হ্যাঁ, জিএস হবে কে? জিএস শিক্ষার্থীরা রায় দিবেন, অবশ্যই শিক্ষার্থীদের আমরা রায়কে সম্মান করি, তবে আমি যদি ভিপি পদে রায় দেই সেটা অবশ্যই আমি আব্দুল কাদের পক্ষে রায় দিব। বাকের তার ভোটটা আব্দুল কাদেরকে দেবে কিনা? আমি তো দিব না কেন, আমি বললাম আমি যদি রায় দিই আমার আচ্ছা আব্দুল কাদের মাহিন, পক্ষে রায় যাবে। আপনি তো একটা স্বতন্ত্র জায়গায় আছেন, আপনি এখন কারোর সমর্থক না বা দলেও নাই, এখন কি আপনার একটু একা একা লাগে? না, আমার একা একা লাগে না। আচ্ছা, একা একা লাগে না। আপনার চোখে সেরা প্রার্থী কে? আমার ভিপি কাছে হবেন কে? আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য একজন সামগ্রিক চিন্তা ভাবনা ধারণ করে এরকম একজন ব্যক্তি হলো আমার প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। সে বিগত সময়ে অ্যাক্টিভিজম করেছে এবং রাজনৈতিক জায়গা থেকেই শিক্ষার্থীদের কাছে মনে পৌঁছে গেছে। জিএস হবে কে মাহিন? এটি আসলে শিক্ষার্থীরা রায় দেবে এবং আমি মনে করি যে এখানে যারা আছে তারা প্রত্যেকে প্রত্যেকেই বন্ধু আমি হবে, এটা বললেই তো হয়। এখানে প্রত্যেকেই যোগ্য এবং আমি মনে করি যে যেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে এবং আমি যদি না হতে পারি, অন্য কেউ যদি হয়, আমি তাকে আমার জায়গা থেকে পরামর্শ এখানে দেব। মোটামুটি যারা আছে, সাদি একটু ওদের থেকেও সিনিয়র। সাদি, সেরা আমি জিএস পদে আমি চাই যে আমার জুনিয়র যারা আছে তাদের মধ্যে কেউ উঠে আসে, বড় ভাই হিসেবে চাই। আমার ছোট ভাই মানে জিএস তুমি না হয় আরেকজন হোক, এই দোয়া করছো? আমি চাই আমার ছোট ভাই হলে আমার সমস্যা নেই ভাই আমি মানে তাহলে আমার VP ছোট কে ভাই, হবে? আমার ছোট ভাই আমার সমস্যা নেই। সাদির চোখে ভিপি কে হবে? ভিপি তো আমি আমার জুনিয়র কাউকে চাচ্ছি, জুনিয়র কাউকে চাচ্ছি, মানে যে কেউ জুনিয়র সেরা প্রার্থী কেউ আছে যে? না, আমি সাদির চোখে সেরা আমি প্রার্থী। আমি একজন বড় ভাই, আমি তাদের বড় ভাই, হয়তো আমি তাদেরকে বলতে পারি না যে আমি উমামাকে চাচ্ছি, আমি কাদেরকে চাচ্ছি, বা আমি হচ্ছে আপনার খালিদকে প্যানেলে তো চাচ্ছি। উমামা আছে। হ্যাঁ, আমি হচ্ছে ছেড়ে দিতে চাই যে ছোট ভাই ছোট ছেড়ে দিতে বোনটাকে দিতে আসতে চাই। আচ্ছা, জিএস এখানে পদে যারা আমি ছোট আছেন, ভাইকে এখানে ছেড়ে যারা দিতে আছেন চাই। আসলে সবাই জিএস প্রার্থী। আমি সব শেষ এক বাক্যের এক একটা প্রশ্ন করতে চাই, তারপরে শেষ করব। হামিম, জিএস হবেন একজন, বাকিরা কি করবেন? আপনি কি করবেন জিএস যদি না হয়? জিএস আমি যদি না হতে পারি, যে জিএস হবে নিশ্চয়ই তিনি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জিএস হবেন, এবং আমি যেহেতু ছাত্র রাজনীতি করি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব যাতে ক্যাম্পাসের একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত হয়। বাকের এটা হামিম ভাই যা বলেছেন তাই। আমি একটা জিনিস শুধু বলবো, হামিম ভাই একটা কথা তখন তিনি বলেছেন যে আচরণবিধি ভঙ্গ নিয়ে, যারা আসলে এখন আচরণবিধি ভঙ্গ করবে পরে তো তারা গেস্ট রুম গণরুম ফেরত নিয়ে আসবে। তো আমি শুধু এটুকু বলতে চাই, সর্বপ্রথম হামিম ভাই আচরণবিধি লঙ্ঘন করেছেন যখন তিনি মনোনয়নপত্র উত্তোলন করতে গিয়েছিলেন, তারপরে তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন, তারপর তিনি যখন আচরণবিধি নিষিদ্ধ ছিল যখন তিনি হলের হলগুলোতে হলের রিডিং আন্তর্জাতিক রুম, এবং হলের ক্যান্টিনগুলোতে জাতীয় মিডিয়া নিয়ে গিয়ে আমার ছোট ভাই আমার বড় ভাইরা হচ্ছে প্রচারণা করেছে, তখন কিন্তু আচরণবিধি তো লঙ্ঘন ভাই হয়েছে। কি গেস্ট রুম আমি ফিরে আনবে আপনাকে কিনা, ভাইয়ের কথা ভাইকে আমি ফিরিয়ে আমি question করলাম। মনির ভাই আমি আসলে আপনাকে তো বলতে আসবে চাই, কিনা? ভাই হামিম বলেছেন যে হচ্ছে আচরণবিধি guest আজকে ভাই ভঙ্গ করবে, আচরণবিধি সেই লঙ্ঘনের কাজে সুদ guest বোধন room করেছে করা জাতীয়তাবাদী যাবে। ছাত্রদল। ভাই যে বাকের কথা বলেছেন, বাকের রাজনীতির আচরণবিধি লঙ্ঘনের সুদ বোধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রদল। তার সহযোগী ছিল আসলে- জাতীয়তাবাদী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং আমি ভাই বলি, বলেছেন যে আমাদের- যারা দেখি। আচরণবিধি লঙ্ঘন করবে তারা গেস্ট রুম গণরুম ফেরত আনবে। নির্দিষ্ট অভিযোগ দিয়েছেন বাকের, বলেন। নির্দিষ্ট একদম সুনির্দিষ্ট অভিযোগ। বাকের যে সুনির্দিষ্ট বলেছে, পাঁচজনের মানে বেশি একদম প্রমাণ আছে, রিটার্নিং অভিযোগ অফিসারের করবো। বিপক্ষে প্রতিবাদ করেন, আন্দোলন করেন। কেন না না আমরা ভাই, আন্দোলন করতে আপনার যাবো কথার না। প্রেক্ষিতে বলছি। আমরা- ভাই আমরা- বলেছেন যে আমরা- আচরণবিধি আমরা- লঙ্ঘন আমরা- করবে, আমরা- সে গেস্ট রুম গণরুম ফেরত আনবে। ভাই সবার আগে আচরণবিধি লঙ্ঘন করেছেন। আচরণবিধি লঙ্ঘনের সুদ বোধন করেছে আচ্ছা, জাতীয়তাবাদী আমি একটু- ছাত্রদল, আমি একটু- তাদের আমি একটু- সহযোগী ছিল আচ্ছা, আমি ইসলামী একটু- ছাত্র শিবির। আপনারা বাকবিতণ্ডায় জড়িয়ে না পড়েন। আমি আপনাদের সবার কাছ থেকে প্রশ্নটা নিয়ে হামিম একটু বলছি, যেহেতু আপনারা সবচেয়ে বড় ছাত্র সংগঠন, আমরা দেখি, সেটাও দেখি, মাঠে সেটা দেখি। তো এখন ধরেন ডাকসু নির্বাচন হবে, ছাত্র দলের একটা হয়তো প্রাধান্য থাকতে পারে, এরপরে রাজনৈতিক দল আসতে পারে কয়েক মাস পরেই, তাহলে কি আপনার কি হবে? ক্যাম্পাসে কি আবার সেই দখলদারিত্ব ফেরত আসবে? আমরা যেহেতু নির্বাচনের দেখুন, দিন ফলাফল যারা ঘোষণার সময় দখলদারিত্ব- আমরা যখন হচ্ছে দেখি হল দখল হয়, সেই ধারণা কি বা সেই রাজনীতি কি বা সেই কালচার কি চেঞ্জ হবে কিনা? যারা দখল করতো তারা ভারতে চলে গেছে, আর যারা সুস্থতার রাজনীতি করবে তারাই বাংলাদেশে আছে। সুতরাং যারাই নির্বাচনের মাধ্যমে ভোটে নির্বাচিত হবে জাতীয় নির্বাচনে, তারা দখলদারিত্ব করবে না বলে আমার বিশ্বাস। আপনারা নব্বইয়ের করবেন পরে না। অনেক দীর্ঘ 28 ধন্যবাদ। বছর ডাকসু কেন আমি হয়নি? এই প্রশ্ন এটা একটু জিজ্ঞেস করেন ভাই। এই অংশ শেষ। আমি বাকের তোমার আমার ব্যর্থতার কারণে হয়নি। আচ্ছা, এই প্রসঙ্গ শেষ। আমি বাকের কাছে শেষ প্রশ্ন করতে চাই যে বাকের
জিএস হবেন একজন আপনাদের মধ্যে, বাকিরা কি করবেন, আপনি কি করবেন যদি হন বা না হন? এখানে ভাই খুবই চমৎকার কথা বলেছেন, যে জিএস1 তাকে অবশ্যই আমরা সমর্থন দিব, সে যাতে ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করে তুলতে পারে সেজন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আর আমি ব্যক্তি বাক্যের কথা যদি বলি, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আমি আমার অবশ্যই সেই দায়িত্ব এখনও পালন করছি, সামনে পালন করব। এছাড়া আমার রাজনৈতিক কেরিয়ার তো আসলে আজকের না, আমার দীর্ঘদিনের এখানে প্রায় 6 বছর আমি ছাত্র রাজনীতি করছি। তো সামনের দিনও আমি মানুষের পাশে থাকবো, শিক্ষার্থীদের পাশে থাকবো। আমি আমার যেই রাজনৈতিক ধারা সেটা আমার মাহিন কি করবেন? মাহিন আসলে এত বড় প্ল্যাটফর্ম ছেড়ে এসেছেন, উনি ওখান থেকে মোটামুটি কাগজে কলমে বহিষ্কার হয়েছেন। তাহলে মাহিন এখন যদি না হন কি করবেন? বিসিএস দিবেন? যদি আমি না হতে পারি তাহলে আমি আমার পূর্বের জীবনেও ফেরত যেতে পারি, কিংবা আমার যে অ্যাক্টিভিজম সেই অ্যাক্টিভিজম বজায় রাখতে পারি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় জিএস যিনি নির্বাচিত হবেন তার প্রতি আমার পরামর্শ থাকবে যে আদর্শ জাতিরাষ্ট্র গঠন এবং সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্র গঠনে যে চিন্তা জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর হৃদয়ে সেটি গেঁথে দেওয়া, যেন তারা এই মেসেজটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে। সাদিক, ধন্যবাদ। আমি যদি নির্বাচিত না হয়, সেক্ষেত্রে আমি ক্যাম্পাসে যে সমস্যাগুলো আমি দেখেছি, আমি ছাত্র সংসদের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী হিসেবে যে সমস্যাগুলো দেখেছি, ক্যাম্পাসে যে ইঞ্জিনিয়ারিংগুলো দেখেছি, সমস্যাগুলো দেখেছি, আমি সেগুলো তাদেরকে বলবো যে তোমরা এগুলো সমাধান করো। কারণ বেশিরভাগই হচ্ছে আমার ছোটো ভাই মেঘদাবাদে। তো সে জায়গায় আমি বলবো যে আমি আমার যে অভিজ্ঞতা, আমি আমার যে দাবিগুলো, আমি আমার যে আদর্শগুলো, সেগুলো আমি তাদের মাধ্যমে বাস্তবায়ন করব এবং আমি আশাবাদী যে তারা আমার কথা শুনবে। আসলে অনেক ধন্যবাদ আপনাদের কাছে, আপনারা এতক্ষণ সময় দিয়েছেন এই রোদের মধ্যে, গরমে। আলসাদি ভুইয়া, হামিম এবং হচ্ছে আবুল বাকি মজুমদার, মাহিন সরকার অনেক সময় দিয়েছেন। স্টার নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে রাখি, আপনারা হয়তো এই প্রোগ্রাম দেখে বা অনুষ্ঠান দেখে আপনারা জানতে চাইবেন যে ইসলামী ছাত্র শিবির মনোনীত প্রার্থী, জিএস প্রার্থী SM ফরহাদ কোথায়। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, তিনি আসতে পারেননি, আর সঙ্গত কারণে তিনি আসতে পারেননি, একটা জরুরি কাজে আটকে গেছেন। আমরা শেষ করছি আমাদের এই ডাকসু ডিবেট, আমরা শেষ করছি আমাদের আয়োজন। আসলে রাজনীতি হোক মানুষের পক্ষে, ছাত্র রাজনীতি হোক ছাত্র রাজনীতির পক্ষে, এবং ডাকসুতে যারা পরবর্তী যে প্রজন্ম আসবে, যে নেতৃত্বে আসবে, যে প্রতিনিধি আসবে, তারাও সাধারণ মানুষের জন্য কাজ করবেন, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, এই কামনা করে শেষ করছি। আপনাদের সবাইকে স্টার নিউজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা।